বছর ঘুরে আবার এলো বিরাট গরু ছাগলের হাট নাকি গরু ছাগলের বিরাট হাট তর্ক করার সময়। আজ জানাবো কোরবানির হাটের খবর, সাথে সপ্তাহ শেষের পুঁজিবাজার আমদানি রপ্তানি বন্দরের খবর নিয়ে ভাগশেষ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন। কোরবানি উপলক্ষে এবছর সারা দেশে বসবে ৪,৪০৭টি পশুর হাট। এ সময়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে ৬ দিন। রয়েছে আরও বেশ কিছু নির্দেশনা, দেখে নেব এক নজরে। এবারে হাটের নাম গাড়ির সামনে লিখে রাখতে হবে, অর্থাৎ পশু পরিবহনের যেই যানগুলো রয়েছে সেখানে হাটের নাম, কোন হাটের উদ্দেশ্যে সেই যানটি যাচ্ছে সেটি গাড়িতে লিখে রাখতে হবে। পশু পরিবহনে বাম পাশের রাস্তা ব্যবহার করা, নির্দিষ্ট স্থানেই পশু নামাতে হবে। ঈদের আগে পরে ৬ দিন শুধুমাত্র পচনশীল দ্রব্য, পশু ও যাত্রীবাহী পরিবহন চলবে। এর বাইরে কাভার্ড ভ্যান, লরি সহ অন্য সব পরিবহন বন্ধ থাকবে। রাতে বাল্কহেড, যাত্রীবাহী স্পিডবোট, ছোট লঞ্চ বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু নির্দেশনা রয়েছে, যেমন পশুর হাটের যে সীমানা তার বাইরে পশু ক্রয় বিক্রয় করা যাবে না। এছাড়া কোরবানিকে ঘিরে বলা হয়েছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যেটা জানানো হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। এবং ঢাকা উত্তর সিটির মেয়র বলেছেন যে কোরবানির প্রথম 2 দিনে ঢাকাবাসী যেন তাদের কোরবানি সম্পন্ন করে। রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 20টি হাট রয়েছে। এসব হাটের ইজারা ও অন্যান্য খরচ দেখে নেব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পোস্তগোলা, শ্যামপুর, কদমতলী, দনিয়া, ধোলাইখাল, খিলগাঁও, মেরাদিয়া এই সব জায়গাগুলোতে হাট রয়েছে। এর মধ্যে পোস্তগোলা এবং মেরাদিয়া পশুর হাটে 2 কোটি টাকা ইজারা মূল্য ধরা হয়েছে, যেখানে শিডিউল মূল্য সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল ৪৫,০০০ টাকা করে। শ্যামপুর, কদমতলীতে ৬৭,৩১,০০০ টাকা ইজারা মূল্য এবং শিডিউল মূল্য ছিল ১৩,০০০ টাকা। পরিচ্ছন্নতা ফি রয়েছে এখানে ৩,৩৬,০০০ টাকা। এছাড়া দনিয়াতে ৪,১৭,৬৪,০০০ টাকা ইজারা মূল্য দেওয়া হয়েছে। এটি বড় হাট এবং দনিয়ার হাটের শিডিউল মূল্য ছিল ৮৪,০০০ টাকা। ধোলাইখালের হাটটিও বেশ বড় সড়ো, সেখানেও ৩,৯১,০০,০০০ টাকা ইজারা মূল্য রয়েছে। ৭৯ টাকা ছিল এই হাটটির শিডিউল মূল্য। খিলগাঁও হাটে ১,৩০,০০,০০০ টাকা ইজারা মূল্য, সেখানে শিডিউল মূল্য ছিল ২৬,০০০ টাকা। এছাড়া পরিচ্ছন্নতা ফি রয়েছে ৬,৫১,০০০ টাকা। আমুলিয়া পশুর হাটে ৪৫,৫০,০০০ টাকা ইজারা নেওয়া হয়েছে। শিডিউল মূল্য ছিল ৯,০০০ টাকা, পরিচ্ছন্নতা ফি ২,২৫,০০০ টাকা। হাজারীবাগে ৩,৩৩,০০,০০০ টাকার ইজারা মূল্যে এই বড় পশুর হাটটি রয়েছে, সেখানে ৬৭,০০০ টাকা শিডিউল মূল্য ছিল। কমলাপুরে ৩,৬৭,০০,০০০ টাকার ইজারায় ৭৪,০০০ টাকার শিডিউল মূল্য ছিল। রহমতগঞ্জ ক্লাবে রয়েছে ৫০,২৯,০০০ টাকা ইজারা মূল্যের একটি হাট, যেখানে শিডিউল মূল্য ছিল ১০,০০০ টাকা। আফতাবনগরে এবার পশুর হাট বসছে না, ইস্টার্ন হাউজিং এর সেটি বসছে, সেখানে ২,৫৫,৯৯,০০০ টাকা ইজারা মূল্য রয়েছে এবং ৫১,০০০ টাকা শিডিউল মূল্য ছিল। এবারে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই হাটগুলো রয়েছে তার বিস্তারিত দেখতে চাই। বাড্ডায় ১,৭৪,০০,০০০ টাকায় হাট বসছে ইজারা। এছাড়া ৩৫,০০০ টাকা ছিল যার শিডিউল মূল্য। ভাটারায় ৩,৭০,০০,০০০ টাকায় ইজারা নেওয়া হয়েছে হাট। খিলক্ষেতে ৩০,০০,০০০ টাকায় হাট ইজারা রয়েছে। মোহাম্মদপুরে বসিলায় ২,২০,০০,০০০ টাকায় হাট বসেছে। এছাড়া মিরপুর ৬-এ ১,৩৭,০০,০০০ টাকায় হাট ইজারা করা হয়েছে। তেজগাঁওয়ে ৬০,৭০,০০০ টাকায় হাট ইজারা করা হয়েছে। এছাড়া কাউলায় ১,৩৭,০০,০০০ টাকায় হাট ইজারা দেওয়া হয়েছে। উত্তরা দিয়াবাড়িতে ৬ কোটি টাকার একটি বড় পশুর হাটের ইজারা হয়েছে, যেখানে ১,২০,০০০ টাকা ছিল শিডিউল মূল্য, সেখানে ৬০,০০,০০০ টাকা শুধু পরিচ্ছন্নতা বাবদ ফি রয়েছে। কাঁচকুড়া ব্যাপারী পাড়াতে রয়েছে ১৬,৫০,০০০ টাকার হাট, সেটি ইজারার মূল্য এবং শিডিউল মূল্য ছিল এখানে ৩,৯০০ টাকা। ঈদুল আজহার পশু বেচাকেনা কেন্দ্র করে টাকার লেনদেন বাড়ে কয়েক গুণ। গ্রাহকের হাতে বাড়তি অর্থ যোগাতে ব্যাংক থেকে ব্যাংকের স্বল্পমেয়াদী ঋণ নেওয়ার পরিমাণ বাড়ে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণে পলিসি রেট বাড়ায় বাড়ছে ব্যাংক থেকে ব্যাংকের স্বল্পমেয়াদী ঋণ, যেটা সুদহার বা কলমানি রেট বাড়ছে। এর ফলে যেহেতু আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো যখন টাকা নেয় তখন সেখান থেকে তারা পলিসি রেট বা
রেপো রেটে আসলে সুদটা নির্ণয় হয়ে থাকে, সেটি যখন বাড়ে তখন ব্যাংক থেকে ব্যাংকের যে কলমানি রেট সেটিও বৃদ্ধি পায়। আমরা যদি গত জুলাই থেকে চিত্র দেখি, জুলাইতে 6.42% ছিল কলমানি রেট, সেটি আগস্টে এসে 6.39, সেপ্টেম্বরে 6.64, অক্টোবর মাসে এসে সেটার একটা আমরা ব্যাপক বৃদ্ধি দেখতে পাই, 7.87-এ পৌঁছায় এবং নভেম্বরে 8.54, ডিসেম্বর মাসে 9.19, এরপরে 9%-এর নিচে কলমানি রেট নামেনি। এই চলতি মাসে অর্থাৎ মে মাসে কলমানি রেটের সর্বোচ্চ ছিল 9.31%। অর্থাৎ ব্যাংক থেকে ব্যাংকে যে স্বল্পমেয়াদী ঋণ নেওয়া হয় বা ওভারনাইট ঋণ আমরা এটাকে বলে থাকি, সেই ঋণের ক্ষেত্রে এটার প্রয়োজন পড়ে, যেহেতু প্রচুর পরিমাণে তারল্য বাজারে ছাড়তে হয় ব্যাংকগুলোর, তখন যাদের তারল্য সংকট রয়েছে তারা অন্য ব্যাংক থেকে ধার করেন এবং তাদেরকে এই সুদটি পরিশোধ করতে হয় ঋণের সাথে সাথে, যেটি আমরা দেখছিলাম। এবার আবারও কোরবানির ইস্যুতে ফিরে যেতে চাই। কোরবানির ঈদ উপলক্ষে বগুড়ার হাটগুলোতে ইতিমধ্যে বেড়েছে গবাদি পশুর সরবরাহ, ভালো বেচা কেনা হচ্ছে, দাম রয়েছে নাগালের মধ্যে। গরুর হাট নিয়ে বিস্তারিত জানাতে ধাপের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাঝে জানাবেন যে ঈদকে কেন্দ্র করে হাটে বেচা বিক্রি কতটা জমলো? আমরা দেখছি যে আপনার পেছনে বিভিন্ন জাতের পশু রয়েছে, জানাবেন যে এর দাম কেমন? হ্যাঁ শাফিন, কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু হাট বাজারে যে গবাদি পশু সরবরাহ সেটি কিন্তু বাড়ছে। আজকে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে সরবরাহ ছিল, বিশেষ করে 12টার পর থেকে 4টা পর্যন্ত কিন্তু এই হাটটি কানায় কানায় পূর্ণ ছিল গরু ছাগল দিয়ে। যতই সময় চলে যাচ্ছে ততই কিন্তু এখানকার হাট শেষ হয়ে যাচ্ছে। অল্প কিছু গরু রয়েছে, এই গরুগুলো যাবে হলো রাজধানী এবং চট্টগ্রামে এই গরুগুলো যাবে। যে পাইকারগুলো এখানে আসছেন তারা কিন্তু এই বগুড়া সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু গরুগুলো কিনছেন এবং রাজধানী চট্টগ্রাম বিভিন্ন যে অভিজাত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে গরু নিয়ে যাওয়া হচ্ছে। আর গরুর দাম দর যদি বলি, সেটি হলো গত বছরে যে দরদাম ছিল সেই তুলনায় কিন্তু খুব একটা যে বেড়েছে এমন না। গরু প্রতি 6 থেকে 12,000 পর্যন্ত গরুর দাম বেড়েছে। আর কুরবানি যদি সাধারণ মানুষের নাগালের মধ্যে যেটি বলা হচ্ছে, সেটি একজন সাধারণ মানুষ যদি কুরবানি কিনতে চায় সেখানে কিন্তু প্রায় 80,000 টাকা লাগবে কুরবানি কিনতে, এবং এর পরেও যদি তারা আরও বেশি দাম দিয়ে কিনতে চায় তারা কিন্তু 1.5 লাখ টাকা পর্যন্ত এই গরু কিনতে পারবে। আর এখানে যদি একটু পরিসংখ্যান জানাতে চাই, সেটি হলো বগুড়াতে এবার প্রায় 7.5 লাখ গরু কিন্তু এখানে উৎপাদন হয়েছে, এখানে চাষ উৎপাদন হয়েছে এবং সেই গরুগুলো কিন্তু এখানে চাহিদা রয়েছে 5 লাখ গবাদি পশুর চাহিদা রয়েছে। বাকিগুলো কিন্তু উদ্বৃত্ত রয়েছে বগুড়া জেলা থেকে। এই উদ্বৃত্ত গরুগুলো বিভিন্ন স্থানে চলে যাবে এবং এই দাম দর সেটি কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে বলে এখানকার যে ক্রেতা তারা বলেছেন। তো এই ছিল আমার কাছে শাফিন বগুড়ার গরুর হাট থেকে সর্বশেষ। মাজিদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাজিদুর রহমান বগুড়া থেকে জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের বিস্তারিত। বলছিলেন বগুড়ায় 7 লাখ গরু প্রস্তুত রয়েছে, চাহিদা রয়েছে 5 লাখ। সারা দেশে আমরা জানি 1,30,000 গরু প্রস্তুত রয়েছে, যেটির চাহিদা রয়েছে 1,07,000-এর মতো। তো এ নিয়ে আমরা আরও বিস্তারিত রয়েছে, একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সপ্তাহের লেনদেন। সপ্তাহ জুড়ে 2 দিন উত্থান ও 3 দিন পতন হয়েছে ডিএসসির সার্বিক সূচকে। দেখে নেব এই সপ্তাহের লেনদেনের বিস্তারিত তথ্য। রোববার 61.54 পয়েন্ট হারিয়ে ডিএসসির সূচক নামে 5,250.84 পয়েন্টে সেদিন লেনদেন হয়েছিল 322 কোটি 75 লাখ টাকার। এর পরের দিন অর্থাৎ সোমবার 59.66 পয়েন্ট সূচক বেড়েছিল, যেটি প্রায় 8-9 কার্যদিবস পরে সূচকের উত্থান। সেখানে 5,310.51 পয়েন্টে দাঁড়িয়েছিল প্রধান সূচক ডিএসইএক্স। লেনদেন হয়েছিল এদিন 500 কোটি টাকার বেশি। এরপরে আবারও 2 দিন ধারাবাহিক পতন ঘটে, 31 ও 50 পয়েন্ট করে হারায় ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স, এবং লেনদেন ছিল এই 2 দিনেও 500 কোটি টাকার নিচে। সপ্তাহের শেষ দিনে 23.43 পয়েন্ট বেড়েছে ডিএসইর প্রধান সূচক, 5,251 পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেন হয়েছে টাকার অঙ্কে 374 কোটি 48 লাখ টাকার।
চলতি সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজার তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান। দেখে নেব তাদের লভ্যাংশ ঘোষণার বিস্তারিত তথ্য। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নগদ ৫% লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি মুনাফা বা ইপিএস ১.০৪ টাকা। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড নগদ ১০% লভ্যাংশ ঘোষণা করেছে, ১.৪৭ টাকা শেয়ার প্রতি মুনাফা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নগদ ৩৮% লভ্যাংশ ঘোষণা করেছে, শেয়ার প্রতি মুনাফা ৪.২৩ টাকা। নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি ভাগশেষ নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বসতবাড়ি, ফসল, মৎস্য, প্রাণী সম্পদের। দেখে নেব ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব। কৃষিতে ক্ষয়ক্ষতি হয়েছে ১,৭১,০০০ হেক্টর ফসলি জমির, যা দেশের মোট ফসলি জমির প্রায় ৬৯%। মৎস্য প্রাণী সম্পদ খাতে ৭০১,৮১,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের ক্ষতি হয়েছে ১০৩,৩৩,০০,০০০ টাকার। বসতবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৪০,০০০-এর বেশি, আংশিক বিধ্বস্ত হয়েছে ১,৩৪,০০০। নৌযানে প্রায় ২৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া সুন্দরবনে ৬,২৭,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিরূপ প্রভাব পড়েছে বন্দর কেন্দ্রিক অর্থনীতিতেও। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বন্দর দিয়ে সকল ধরনের চলাচল বন্ধ থাকায় হয়েছে ব্যাপক আর্থিক ক্ষতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবে যে বন্দর কেন্দ্রিক অর্থনীতিতে কতটা প্রভাব ফেললো এই ঘূর্ণিঝড় রিমাল? সাফির, আপনি জানেন যে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯০% দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। তাই বন্দরের দুদিন যখন কার্যক্রম অনেকটাই বন্ধ থাকে, তখন এর সামগ্রিক প্রভাব পড়ে সংশ্লিষ্ট যেসব খাতগুলো আছে, লাইটারের জাহাজ, শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার, C&F এজেন্ট, ঘাট গুদাম শ্রমিক, পরিবহন শ্রমিক থেকে শুরু করে এই পণ্য পরিবহনের কাজে যারা যুক্ত, প্রত্যেকেরই কিন্তু কাজ, আয় এবং লোকসানের খাতায় সেগুলো যুক্ত হয়ে থাকে। বিশেষ করে এই দুর্যোগের কারণে কিন্তু টানা ৫ থেকে ৬ দিন বহির্নোঙরে পুরোপুরি পণ্য খালাস বন্ধ ছিল এবং আজকে সকাল থেকেই বহির্নোঙরে পণ্য খালাস পুরোদমে শুরু হয়েছে। আজকে কিন্তু সিগন্যাল যেহেতু নামিয়ে দেওয়া হয়েছে, এর আগে কিন্তু ঘূর্ণিঝড় রিমেল উপকূল অতিক্রম করার পরও কিন্তু ৩ নম্বর সতর্কতার সংকেত ছিল আবহাওয়া অধিদপ্তরে, এবং যখন সাগর উত্তাল থাকে তখন কিন্তু এবং বৃষ্টি হয়, তখন বহির্নোঙরে যেসব খাদ্য পণ্যবাহী জাহাজ আছে সেগুলো থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ থাকে এবং লাইটের জাহাজগুলো বহির্নোঙরে যেতে পারে না। যেহেতু বহির্নোঙরে বড় জাহাজগুলো জেটিতে ফিরতে পারে না, সেগুলো লাইটের জাহাজের মাধ্যমেই পণ্য খালাস করা হয় এবং দেশের বিভিন্ন প্রান্তে সে জাহাজগুলো নিয়ে যাওয়া হয়। এবং আবার অনেক জাহাজ আছে যেসব কারখানা মালিকরা চট্টগ্রামের, সেগুলো আবার কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে সেগুলো খালাস করা হয়ে থাকে। এই যে দুর্যোগ, সেই সময় কিন্তু লাইটার জাহাজগুলো প্রায় ১,৫০০ লাইটার জাহাজ অলস বসেছিল এবং সেখানে যে ঘাট গুদাম শ্রমিক, তাদেরও কোনো আয় ছিল না এবং বার্তা অপারেটর শ্রমিক যারা, তাদেরও কিন্তু তারাও অনেকটা অলস ছিল। এর বাইরে সবচেয়ে বড় বিষয়, যখন এসব কারণে ডেলিভারি বন্ধ থাকে, যখন কাজ শুরু হয় তখন কিন্তু আবার একটি চাপ পড়ে এবং গত দুদিনে কিন্তু পণ্য পরিবহনের ভাড়া অনেক বেড়ে গেছে এবং ট্রাক মালিকরা জানিয়েছেন যেহেতু কয়েকদিন তারা বসা ছিল এবং মাঝখানে তাদের ট্রাক ভাড়া, কাভারভ্যান ভাড়া অনেক কমে গিয়েছিল, তাই সেই লসটাও তারা পুষিয়ে নিচ্ছেন এই সময়। এবং গতকাল ভাড়া বেড়ে ঢাকা চট্টগ্রাম রুটে দাঁড়ায় ৩০,০০০ টাকা, যা আজকে কিছুটা কমেছে এবং ২৭ থেকে ২৮,০০০ টাকায় আজকে ভাড়া চলছে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকামুখী যেসব কারখানা আছে সেখানে। তো বলে যে ঘূর্ণিঝড়ের আসলে বড় ধরনের প্রভাব রয়েছে। এর বাইরে যখন কন্টেনারগুলো সময় মতো যারা আমদানিকারক ডেলিভারি নিতে পারে না বা পণ্য ডেলিভারি নিতে পারে না, সেগুলো যখন পোর্টে পড়ে থাকে, সেগুলো যখন বন্দরে পড়ে থাকে, তখন কিন্তু একটু বন্দর ড্যামারেজ দিতে হয় এবং জাহাজ যখন বাড়তি সময় জেটিতে বা ১-২ দিন বাড়তি সময় জেটিতে অবস্থান করে, তখন কিন্তু জাহাজ মালিকদেরও একটি কিন্তু অপারেটিং কস্ট বাবদ একটি তাদের লোকসান গুনতে হয় দৈনিক, যার পরিমাণ প্রায় $15,000 থেকে $20,000 এবং সেই সবগুলো দায়ভার কিন্তু আলটিমেটলি আমদানিকারকদের উপর পড়ে এবং ভোক্তাদের উপর বর্তায়। তো বলা যে আসলে প্রাকৃতিক দুর্যোগের যে ক্ষয়ক্ষতির যে প্রভাব, এর বহুমুখী প্রভাব রয়েছে এবং চট্টগ্রাম বন্দর কিন্তু এর প্রভাব অনেক বেশি পড়ে। সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ। সহকর্মী হাজিরা শিউলি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবিরতার কারণে আর্থিক ক্ষতি হয়েছে কোটি টাকার।
দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় কাঠ ও কাঠের আসবাবপত্রের হাট বসে শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজির হাটে। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমানে হাটে। পাওয়া যায় নানা জাতের দেশি ও বিদেশি কাঠ ও কাঠের সামগ্রী। কাঠ এবং কাঠের সামগ্রী বেচাকেনার জন্য শরীয়তপুরের মধ্যে সবচেয়ে বড় বাজার কাজিরহাট বাজার। স্থানীয় ব্যবসায়ীরা যেমনটা দাবি করছেন যে এই বাজারটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বাজার, যেখানে কাঠ বেচাকেনা হয়ে থাকে। রবি এবং বৃহস্পতিবার এই বাজারে দুটি হাট বসে এবং হাটের দিন কিন্তু বেশ জমে ওঠে কেনা বেচা। এই বাজারে দুই পাশেই কিন্তু দোকান রয়েছে, প্রায় 2 শতাধিক দোকান এখানে রয়েছে। যেই দোকানের স্থানীয় যে দেশীয় কাঠ রয়েছে, মেহগনি, চাম্বুল, কোরই, এছাড়াও যে বিভিন্ন ভবন নির্মাণের জন্য সেন্টারিং করা হয় তার জন্য আম, কদম এই জাতীয় কাঠও বিক্রি করা হয়। এছাড়া এর পাশেই কিন্তু বিদেশ থেকে যে নাইজেরিয়া, ঘানা, লাওস, আইভরি কোস্ট থেকে যে আমদানি করা কাঠ রয়েছে সেগুলো বিক্রি করার জন্য কিন্তু বেশ কিছু দোকান রয়েছে এবং সেখানেও কিন্তু কেনাবেচা বেশ জমে উঠেছে। আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন পাইকাররা আসছেন এবং এখানকার যারা দোকান ব্যবসায়ী তারা দোকান খুলেছেন এবং এখানকার যারা স্থানীয় যে চরাঞ্চলের মানুষ তারাও এসেছেন। এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যে প্রতি হাটে 80 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়ে থাকে। তো সব মিলিয়ে বলা যায় যে প্রতি হাটেই কিন্তু বেশ জমে ওঠে শরীয়তপুরের এই কাজিরহাট কাঠ বেচাকেনা এবং ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে এই হাট এখানকার ব্যবসায়ীদের জন্য সব ধরনের সুবিধাই নিশ্চিত করা হয়েছে। এখানে ব্যাংক রয়েছে, যার জন্য দূর দূরান্ত থেকে যে পাইকাররা আসছেন তারা কিন্তু সহজেই লেনদেন করতে পারছেন। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের কাঠপট্টি থেকে কাঠ কেনাবেচার সর্বশেষ তথ্য। এই ছিল এই সপ্তাহের ভাগশেষ আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।